ভারতীয় ক্রিকেট নিয়ে দুইটা আলোচনা বা দুইটা টপিক সবচেয়ে বেশি হাইপে আছে আজকে। খেয়াল করে দেখবেন কোন 97 রানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় ক্রিকেটের জন্য, গৌতম গম্ভীরের 97 নাকি স্যান্জু স্যামসনের 97। অন্যদিকে ভারতীয় ক্রিকেটে অভিষেক শর্মার ভবিষ্যৎটা কি খেয়াল করে দেখবেন। অভিষেক শর্মার যেভাবে ফেলিওর হয়ে আসছে 2026 টি-20 বিশ্বকাপে অকল্পনীয়। এমনকি 97 রানের টপিক যেটা খেয়াল করে দেখেন, যখন গৌতম গম্ভীর 2011 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান খেলতে 275 রানের টার্গেটে চেস করতে নেমেছিল, যখন বীরেন্দ্র সেহবাগ এমনকি সচিন খুব দ্রুত আউট হয়ে গিয়েছিলেন, তখন কিন্তু চাপের মুখে তিনি 97 করতে পেরেছিলেন। এমনকি গতকাল স্যান্জু স্যামসন একা যখন 195 রান তারা নিতে পেরেছিল, 196 রান টার্গেট ওয়েস্ট ইন্ডিজ দিয়েছিল কলকাতার মাটিতে, তিনি একা কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড দিয়ে 50 বলে 97 রান একটা দুর্দান্ত ইনিংস করতে পেরেছেন। বাকি কোনো ব্যাটসম্যানের কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স নাই। খেয়াল করে দেখেন, এখন কিন্তু অনেকেই কম্পেয়ার করতেছেন কোন ইনিংসটা ভালো। আমি কিন্তু বলতে পারতেছি না যে কোন ইনিংসটা ভালো, আমি বলতেছি দুইটাকে টিকমার্ক দিয়ে দিই। সুতরাং বুঝতেই পারতেছেন আমি কোনো পক্ষপাত দিতে নাই। দুইটার 97 কিন্তু আমি আমার নিজ চোখে দেখা খুবই সুন্দর লাগছে। এখন ভারতীয় ক্রিকেটে অভিষেক শর্মার ভবিষ্যৎ কি, এই টপিক নিয়ে যদি আলোচনা করেন ভাই, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ইস্যু যাচ্ছে। যে প্লেয়ারটা বিগত 2 বছর ধরে এতটা হাইপে ছিলেন, বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটসম্যান রয়েছেন, যাকে কিনা মোহাম্মদ আমির বলে দিয়েছেন ইউ আর এ স্লগার, মানে আপনি স্লগ করে ব্যাটিং করতে পারেন, আপনার মাঝখানে কোনো ক্লাস নাই, আপনি কোনো ধরে খেলতে পারেন না, ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার, লাগলে ছক্কা না লাগলে মক্কা। এখন সেটা কিন্তু দিনে দিনে প্রতীয়মান হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন 2026 টি-20 বিশ্বকাপে তিনি কোন ধরনের পারফরমেন্স দিতে পারছেন। প্রথম 3টা ম্যাচে 0-0-0, তখনও কিন্তু এতটা নির্দর্শন হয় না, কারণ তিনি প্রথম বলে আউট হয়ে গেছেন, দ্বিতীয় বলে আউট হয়ে গেছেন, কিংবা তৃতীয় বলে আউট হয়ে গেছেন। তখন অনেকেই বলতেছেন তিনি আউট অফ টাচে আছেন, তিনি যখনই টাচে ফেরত আসবেন, 1-2 রান করা শুরু করবেন, তখনই কিন্তু তাকে আমরা ছন্দে দেখতে পাবো। কিন্তু তিনি যখনই টুকটাক রান করা শুরু করলেন, একটা ম্যাচে তিনি ড্রপ ছিলেন, 3টা ম্যাচ খেলার পরে 0 করার পরে তিনি একটা ম্যাচ ড্রপ ছিলেন, চতুর্থ ম্যাচে তিনি 15 রান করতে পারছেন। কিন্তু 15 রান করতে যে তাকে যতটুকু স্ট্রাগল করতে আমরা দেখছি, তার ব্যাটে বলে রাখতে পারতেছে না, তার ব্যাটে বল লাগানো যাচ্ছে না। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধাঁচে আছেন। এমনকি এর পরের ম্যাচে জিম্বাবুয়ের সাথে অনেক কড়াই কুতরাই পড়ার পরে তিনি 55 রানের একটা ইনিংস খেলতে পারছেন, একটা 50 তিনি করতে পারছেন, কিন্তু ওইটাও কিন্তু একদম ফ্লোয়েন্ট একটা ইনিংস ছিল না। গতকালে এত গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, হারলে ইন্ডিয়া বাদ পড়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন অভিষেক শর্মা 11 বলে 10 করে আউট হয়ে গেছেন। এমনকি তিনি যে 11 বলে 10 করছেন না, আসলে যে খুব দৃষ্টিনন্দন একটা 10 ছিল এরকমও না। মনে করেন যে তিনি প্রত্যেকটা বলে মারার চেষ্টা করতেছেন, কিন্তু ব্যাটে বল লাগতেছে না, ব্যাট একদিকে বল একদিকে। আপনি যেভাবে আউট হয়েছেন ওই বলটা তো আপনি লেগ সাইডে ড্র্যাগ করে মারছেন, আকিল হোসেনের বল, লেফট হ্যান্ডের বল, আপনি বামাতি ব্যাটসম্যান, আপনি খুব সুন্দর করে এই বলটাকে সুইপ মারতে পারতেন, বা বৈশা মারেন, বা যেভাবেই মারেন না কেন, পোল শট মারেন না কেন, আপনি মারতে পারতেন, কিন্তু আপনি রিদমেই নেই। এখন ভবিষ্যতে কি হইতে পারে, অনেকেই কিন্তু বলতেছেন যে অভিষেক শর্মা বড় ম্যাচের প্লেয়ারই না। কারণটা কি, 2025 আইপিএল এর ফাইনালে তিনি 5 বলে 2 করে আউট হয়ে গেছেন, তার মাঝখানে গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পর্কে যে অ্যাওয়ারনেস সেটা নাই। এমনকি এশিয়া কাপে 2025 এশিয়া কাপে তিনি 6 বলে 5 করে আউট হয়ে গেছেন। এমনকি নকআউট ম্যাচে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, এত গুরুত্বপূর্ণ ম্যাচ, ওইখানে 11 বলে 10 করে তিনি নিজের উইকেট থেকে বিলিয়ে দিয়ে তিনি ফেরত চলে গেছেন। এটা কিন্তু অনেকেই মানতে পারতেছে না। কারণটা কি, অনেক প্লেয়ার কিন্তু ভারতীয় টিমের এই স্পটটা গ্র্যাব করার জন্য বসে আছে। এমনকি 13 বছরের একটা ছেলে যে কিনা আইপিএল ডেবু করেছিল, এখন তার বর্তমান বয়স 16 হতে পারে, তিনি কিন্তু দরজা ভেঙে ভারতীয় দলে ঢুকতে পারে। নাম কি তার, বৈভব সূর্যবংশী। সুতরাং বুঝতেই পারতেছেন এখন তিনি যদি দিনের পর দিন এভাবে খেলতে থাকেন, তাহলে কিন্তু মানুষের আস্থা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন সেঞ্চুরি ইনিংসটা, প্রপার ব্যাটসম্যান ভাই, প্রপার। আপনি যদি বিশ্বের নামি দামি ব্যাটসম্যান দেখেন, বিশেষ করে ভারতীয় ক্রিকেটই দেখেন, আপনি বিধ্বংসী ব্যাটসম্যান দেখেন, বীরেন্দ্র সেহবাগ, তিনি কিন্তু রান করতে পারতেন ভাই, তিনি ফ্লপ যাইতেন কিন্তু রান করতে পারতেন। আবার আপনি যদি কোহলির দিকে দেখেন, তার মাঝখানে কি অ্যাগ্রেশন ছিল না? তার থেকে অ্যাগ্রেশনের বেশি, মানে উত্তেজিত বেশি এই ধরনের ক্রিকেটার কি সারা বিশ্বে আছে? কিন্তু তিনি খেলার মাঠে খেলতে পারতেন ভাই। আপনার কাজ কি, রান করা। আপনি যদি রানই করতে না পারেন, তাহলে আপনার এই উত্তেজিত ভাব কোনো কাজে আসবে না। এমনকি ফিল্ডিংও সেটা কিন্তু প্রতীয়মান হচ্ছে। আপনি গতকালকে 2টা ক্যাচ ছেড়ে দিচ্ছেন, এমন প্লেয়ারদের ক্যাচ ছেড়ে দিচ্ছেন যারা আপনাদের টিমকে ডুবাই ফেলতে পারতো, কিন্তু স্যানজুর ব্রিলিয়ান্সের কারণে আপনি হয়তোবা বেঁচে গেছেন, কিন্তু আপনাকে তো আর ক্যারি করা যাচ্ছে না। খেয়াল করে দেখেন আপনি কোন টিমের মেম্বার, সেটা কি আপনারা জানেন? কোন টিমের মেম্বার বলতে তার সতীর্থ কারা ছিল? পৃথ্বী শ, যে কিনা অতি অল্প বয়সেই খুব হাইপ পেয়ে গিয়েছিল। 2018 আন্ডার-19 টিমের কিন্তু সদস্য ছিলেন তিনি। ওই টিমে পৃথ্বী শ, শুভমন গিল, বর্তমানে ভারতীয় ক্যাপ্টেন, ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন, ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন, তিনি ওই দলের সদস্য। রায়ান পরাগ, অত্যন্ত বড় নাম, তিনিও কিন্তু টি-20 সার্কিটের একজন মেম্বার ছিলেন, প্লাস তিনি কিন্তু বর্তমানে তিনি রাজস্থান টিমের ক্যাপ্টেন।
স্যানজো কিন্তু বের হয়ে গেছে, স্যানজোকে ট্রেড করে কিন্তু চেন্নাই নিয়ে গেছে। এই কারণে কিন্তু হয়তোবা এই মৌসুমে আমরা রায়ান পার্কে অ্যাজ এ ক্যাপ্টেন দেখতে পাবো। আর্শদীপ সিং যে কিনা ভারতের বোলিং অ্যাটাকের অন্যতম মেন সদস্য, এছাড়াও কিন্তু অনুকূল রয়, তারপরে নাগাকুটি, তারাও কিন্তু রয়েছেন। মেন প্লেয়ারদের কথা আমি বললাম, ওই ব্যাচের প্লেয়ার কিন্তু তিনি। এখন এই ব্যাচ থেকে কিন্তু অলরেডি পৃথ্বী শো কিন্তু ছিটকে পড়ে গেছেন। খেয়াল করে দেখেন, অতি অল্প বয়সে কিন্তু তিনি হাইপ পেয়ে গেছেন, কিন্তু তিনি কিন্তু এত অল্প বয়সে হাইপ পাননি। তিনি যখন তার কেরিয়ার শুরু করেছিলেন, তিনি কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন, প্লাস তিনি কিন্তু বোলিং করতে পারতেন, তাকে কিন্তু অলরাউন্ডার হিসেবে গণ্য করা হইতো। কিন্তু যখনই করোনা আসলো, করোনার মাঝখানে তিনি যখন একটু ব্রেক পাইলেন, তখনই তিনি যুবরাজ সিং এর সতীর্থ হইলেন, যুবরাজ সিং এর সান্নিধ্য লাভ করলেন। এমনকি যুবরাজ সিং বললেন আমি তোমাকে গাইড করবো, বিধ্বংসী রূপে তাকে ফেরত দিলেন। কিন্তু তিনি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারতেছেন না। কারণটা কি? তিনি অফ ব্রেক বল খেলতে পারতেছেন না। অফ ব্রেক বল দেখলে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়তেছে। এমনকি যখন পেস বলাররা একটু হাফ টাকার বল দিচ্ছে, এমনকি ওই বলটা যদি একটু স্লো হচ্ছে, তিনি আগে ব্যাট চালাই দিচ্ছেন। আর যদি বল যদি তার শরীর বরাবর আসে, তিনি কোন রকম চোখ বন্ধ করে বল আকাশে তুলে দিচ্ছেন, ইজি ক্যাচ হয়ে যাচ্ছে। মানে বলে যদি পেস থাকে আর যদি বলটা যদি শরীর বরাবর থাকে, তাহলে উনি পাচ্ছেন না। তিনি কোন ধরনের বল খেলতে পারতেছেন? অফ স্টেম্পের বাইরে যদি তাকে রুম দেওয়া হয়, তিনি ইজি কাভারের উপর খেলতে পারতেছেন, কিংবা হাফ বলে বল দেওয়া হয়, ওই মাত্র 2টা বল খেলতে পারতেছেন। আদারওয়াইজ এখন কিন্তু টি-20 ফরম্যাটে আপনি যদি আইপিএল এর সাথে তুলনা করেন যে আমি আইপিএল এ রান করতে পারি, এখন আমাকে কেন বাদ দেওয়া হবে? ভাই, আইপিএল এ রান করা আর টি-20 বিশ্বকাপে বা অন্যখানে রান করা এটা বিরাট ব্যাপার ভাই। আপনি বাইলেটারাল সিরিজ বলেন, বিগত যে বাইলেটারাল সিরিজটা গেছে নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে, উনি ওই জায়গায় 2টা ডাক মারছেন ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু ভারতীয়রা কিন্তু সোচ্চার হয়ে যাচ্ছে। কারণটা কি? একটা স্পটে একটা প্লেয়ারকে এত বেশি সুযোগ দেওয়া যাচ্ছে না যে কিনা খেলার মুহূর্ত বুঝতেছে না যে এটা একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট, এখন কিন্তু এটা কাজে লাগাইতে হবে। তো এখন অভিষেক শর্মার কি করা উচিত? ভাই, আপনি কুল কাম হন। রান করা ইম্পর্টেন্ট, কিন্তু টিকে থাকা আর বড় ইম্পর্টেন্ট। আপনি টিকে থাকে রান করার চেষ্টা করেন। এখন যদি এরকম ভাবে চলতে থাকে, হয়তোবা টি-20 বিশ্বকাপের পরে সাডেনলি নতুন করে একটা দল তারা ঘোষণা করবে একটা বাইলেটারাল সিরিজের জন্য, আপনাকে সাইড করে দিবে একটা নতুন প্লেয়ার। খেয়াল করে দেখেন না ঈশান কিষান কিভাবে নিজের জায়গাটা গ্র্যাব করে নিয়েছেন, আউট অফ দ্য বক্স। কেউ চিন্তা করছে ঈশান কিষান এরকম করবে? ঈশান কিষানের জন্য স্যানজো কিন্তু টিমের বাইরে বসেছিল, কিন্তু হঠাৎ করে যখন রিঙ্কু সিং এর বাবা মারা গেল, এমনকি অভিষেক শর্মার ফর্ম নাই, তখনই কিন্তু হঠাৎ করে তাকে ঢোকানো হলো, স্যানজোকে ঢোকানো হলো। খেয়াল করে দেখেন স্যানজো কোন ধরনের রূপ এনে দিল। স্যানজো ব্রিলিয়ান্ট 97, দুর্দান্ত 97, কিন্তু প্রতিমান হচ্ছে যে তিনি দারুণ ব্যাটসম্যান। ভাই, ব্যাটসম্যান হইতে হবে আপনাকে যে কিনা আপনি ধরে খেলতে পারবেন, মাইরে খেলতে পারবেন। শুধুমাত্র যদি ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার হন, আমি শুধু মারতেই জানি, প্রথম 6 বার পর্যন্ত আমি মারবো, এরপরে পাওয়ার প্লে শেষ হয়ে গেলে আমি আউটে চলে যাব, ভাই এটা খেলার অংশ নিতে পারে না। আপনি হোয়াইট বল ক্রিকেটের ওপেনারদের মাঝখানে বিধ্বংসী ব্যাটসম্যান জস বাটলারকে দেখেন, তিনিও কিন্তু এখন ছন্দে নাই, কিন্তু তিনি যখন ছন্দে থাকেন তিনি কিন্তু শুধুমাত্র পাওয়ার প্লেতে মারেন না, ডেথ ওভার পর্যন্ত মারেন। তার মানে কি? ফুল ইনিংস কিন্তু ব্যাটিং করার চেষ্টা করেন, কিন্তু ওনার মাঝখানে কিন্তু অভিষেক শর্মার মাঝখানে কিন্তু ওই ধরনের টেম্পারমেন্ট নাই। এই কারণে কিন্তু ভারত এখন চিন্তায় পড়ে যাচ্ছে, সমগ্র ক্রিকেট বিশ্ব কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছে, কারণ এই ধরনের ট্যালেন্ট এত অল্পতে নষ্ট হয়ে যাবে। পৃথ্বী শর্মা তো, পৃথ্বী শর্মার জন্য খারাপ লাগে ভাই। আইসিসি আজ থেকে 1 যুগ আগে, 10-12 বছর আগে তাকে যখন বলেছিল যে তুমি নেক্সট সচিন, এই ধরনের প্লেয়ার যখন আজকে আইপিএল এর কন্ট্রাক্ট পায় না, সুতরাং বুঝতেই পারেন তার জন্য কতটা খারাপ লাগার মতো। এই প্লেয়ারটা হইতে পারতো এই দলের মেম্বার, এমনকি এই দলের ওপেনিং ব্যাটসম্যান। আজকে এই প্লেয়ারটার কোনো ভবিষ্যৎ আজকে খুঁজে পাচ্ছে না, কারণ কি? তিনি ধারাবাহিকতা নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নেই, খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।